পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আলোচনা করব অধ্যায় 14 পৃষ্ঠা নম্বর 153। তো এখানে দেখো বেশ কিছু ম্যাথ আছে যে একটি ক্যালকুলেটর ব্যবহার করে নিচের হিসাবগুলো করো। তো ক্যালকুলেটরের সাহায্যে এই যে 5টা ম্যাথ আছে এগুলো কিভাবে করতে হয় আজকের ভিডিওতে তোমাদেরকে সেটা দেখাবো। পাশাপাশি এর নিচে আরও কিছু ম্যাথ আছে, সবগুলো ম্যাথই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে যে ম্যাথটা আছে দেখো, এখানে এই 1 নম্বর যে ম্যাথটা আছে এখানে 2 আছে 10টা 2 গুণ করলে কত হয় সেটা আমরা বের করব বা সেটা বের করতে হবে। তো দেখো এই প্রথমে যে ছোট ছোট যে মান আমরা মুখে মুখেই করতে পারি, যেমন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। তো এই পর্যন্ত কিন্তু আমরা সহজেই করে ফেলতে পারি। তো তারপরে কিন্তু আর আমরা মুখে মুখে করতে পারবো না, বা তারপর আমাদের ক্যালকুলেটর প্রয়োজন হবে বা খাতা কলমের প্রয়োজন হবে। তবে যেহেতু এখানে ক্যালকুলেটরের সাহায্যে করতে বলছে, তো আমি শুরু থেকেই ক্যালকুলেটরের সাহায্য করতে পারি, অথবা কিছু দূর আমি নিজে নিজে বা মুখে মুখে করে ক্যালকুলেশন করে তারপর আমি বাকিটুকু ক্যালকুলেটরের সাহায্য নিতে পারি। তবে আমি তোমাদেরকে প্রথম থেকেই দেখাচ্ছি। তবে এখানে যে 10টা 2 আছে সেটা তোমাকে কনফার্ম হতে হবে। যেমন দেখো আমি এই যে প্রথমে লিখব যে এই যে একটা 2 তুললাম, 2, এরপরে গুণ 2, তাহলে কিন্তু আমার 2টা 2 চলে গেল। তারপরে গুণ আরেকটা 2, 3টা 2 চলে গেল। তারপরে গুণ 2, 4টা 2, তারপরে এই যে 5টা 2, তারপরে 6টা 2, 7টা 2, 8টা 2, 9টা 2, এই 10টা 2। 10টা 2 হয়ে গেলে এখন আমি সমান চাপ দেবো। দেখো 1024। তার মানে এই ম্যাথটার তোমার উত্তর হবে কত? 1024। তো এটা দেখো আবারও দেখাচ্ছি কিভাবে করব। এই যে 2 একবার আমি চাপলাম, 2 একটা 2 উঠলো, গুণ আরেকটা 2, মানে যতবার এখানে 2 হবে ততবার কিন্তু তোমার একটা করে 2 কাউন্ট হবে। তার মানে যে 2 একটা 2 কাউন্ট হলো। তারপরে দেখো গুণ, এই যে গুণ, এই যে এখানে কিন্তু ভেসে উঠছে। তারপরে আবার 2 দিলাম, তাহলে 2টা 2 চলে গেল। আবার এই যে দেখো এই যে গুণ আরেকটা 2, 3টা 2, এই যে 4টা 2, মানে একবার করে গুণ চাপবো, আবার আরেকটা করে 2 তুলবো। তারপরে দেখ গুণ 2, 5টা 2, 6টা 2, 7টা 2, 8টা 2, 9টা 2, এই 10টা 2। দেখো এখন এতে সমান 1024। তো এইভাবে তোমরা এই ক্যালকুলেশনগুলো করতে হবে ক্যালকুলেটরের সাহায্যে। তো এরপরে দেখো 2 নম্বরের যে ম্যাথটা আছে এখানে 1.05, এটা আছে 1, 2, 3, 4, 5 বার আছে। তো দেখো এইখানে তোমার যে 1.05 5 বার তুলতে হবে। তো প্রথমে আমি এই যে AC বা 1 এইখানে দিয়ে 0 করে নিলাম। দেন হচ্ছে 1.05, এই দেখো 1 চাপ দিলাম। তারপরে দেখো এই যে এখানে দশমিক আছে, এই যে 0.05, দেখো এই যে এখানে লিখছি 1.05, গুণ আবার 1.05, 2টা কিন্তু চলে গেল আমার 1.05, গুণ 1.05, 3টা চলে গেল, 1.05, 4টা চলে গেল, তারপরে গুণ 1.05, এই যে 5টা চলে গেল। এখন আমি সমান সমান চাপ দিলাম। তো এটা দেখো অনেক বড় মান আছে, 1.2762। তো আমরা এটা প্রথমে আগে লিখি বড়টাই, তারপরে কিভাবে ছোট করতে হয় সেটা দেখাচ্ছি। যে 1.2728156255। তো দশমিকের পরে অনেক বড় কিন্তু চলে আসছে, এখন এই অনেকগুলো মান আসছে বা অঙ্ক আসছে। তো নর্মালি দশমিকের পরে 2টা অঙ্ক রাখলেই যথেষ্ট। তো আমরা 2টা অংশ রাখার জন্য এই যে এখানে সমান সমান দিয়ে যে এত লিখলাম, এরপরে আমরা সমান সমান, যেহেতু আমি কিছু অঙ্ক বাদ দিব এই কারণে আমরা ইকুইভ্যালেন্ট টু, এই সিম্বলটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট টু। একটা নিচে টান দেবো, তার উপর যেরকম একটা একটু বাঁকা টান দেবো, এটাকে বলা হয় ইকুইভ্যালেন্ট টু। আর উপরেরটা কিন্তু সমান, নিচেরটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু। ইকুইভ্যালেন্ট টু কেন দিলাম? যে এটাকে আমরা কিছু অঙ্ক বাদ দিব লাস্টের থেকে। তো আমরা 2 অঙ্ক এখানে রাখবো। তার মানে এই যে 2, 7, দশমিকের পরে নর্মালি কিন্তু একসাথে বলা হয় না, আলাদা আলাদা ভেঙে বলা হয়। যেমন 1.276, এবার যত অঙ্ক রাখে একটা একটা করে পড়তে হবে। তো এখন আমি এখানে 2টা অঙ্ক রাখবো, 2 আর 7। তো এই যে পরের যে 6 এখান থেকে বাদ দিব। তো এটা বাদ দেওয়ার নিয়ম হচ্ছে, যদি আমরা কখনো দশমিকের পরে 5-এর চেয়ে বড় কোনো অঙ্ক আমরা বাদ দেই, তাহলে আগের অঙ্কের সাথে 1 যোগ হবে। তার মানে এই যে এই 6 এটা হচ্ছে 5-এর চেয়ে বড়, এই কারণে এখান থেকে 1 এসে এই 7-এর সাথে যোগ হবে। তার মানে 1.2, এই 7 হয়ে যাবে 8। এখন আমি এইগুলো অঙ্ক বাদ দিতে পারি। অথবা যদি আমি 3 অঙ্ক রাখতাম, 1.276,
তো এই 2 থেকে যদি বাদ দিতাম তাহলে দেখো 2 কিন্তু 5-এর চেয়ে ছোট। তো 5-এর চেয়ে ছোট হলে যা আছে তাই থাকবে, তখন কিন্তু আর 1 যোগ করতে হবে না। যদি দশমিকের পরে, এই কথাটা ভালো করে বোঝার চেষ্টা করো, যদি দশমিকের পরে 5-এর চেয়ে বড় কোনো অঙ্ক বাদ দিতে হয় তাহলে তার আগের অঙ্কের সাথে 1 যোগ হবে, আর 5-এর চেয়ে যদি ছোট হয় তাহলে আর সেটা যোগ করার প্রয়োজন নেই। তো যেহেতু আমরা 2 অঙ্ক রাখছি, এই কারণে 6 থেকেই বাদ দিছি সবগুলো অঙ্ক। এই কারণে এইখান থেকে 1 এসে সাথে সাথে যোগ হবে, তার মানে 1.28 হবে। এখানে 1.28 কিন্তু পড়া যাবে না, এটা পড়তে হবে 1.28। দশমিকের পরে এইভাবেই পড়ার নিয়ম। তো এরপরে দেখো 3 নম্বর ম্যাথ। তো এটা আমরা একটু খাতায় লিখে করি 3 নম্বর ম্যাথটা, কারণ এখানে তোমার গুণ আছে, ভাগ আছে, আবার বিয়োগও আছে। তো 3 নম্বর যে ম্যাথ দেখো, এখানে যে 32 বিয়োগ 34 গুণ হচ্ছে 23 ভাগ হচ্ছে 25। তো এখন আমরা এই আগের থেকে শিখে আসছি বডম্যাথ যে একটা রুল ছিল, সেই অনুসারে আমরা জানি যে যোগ বিয়োগ গুণ ভাগ যদি একই অঙ্কের ভিতরে থাকে তখন প্রথমে করতে হবে ভাগের কাজ, মানে প্রথমে করতে হবে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগ বিয়োগ একসাথেও করা যায়, বা যদি আমি আগে যোগ পরে বিয়োগ করি সেটাও হয়। কিন্তু এই প্রথমে কিন্তু আমাকে ভাগের কাজ করতে হবে যদি ম্যাথের ভিতরে থাকে। তো এখানে দেখো এই যে ভাগ আছে, তার মানে আমাকে প্রথমে ভাগের কাজটা করতে হবে, তার মানে 23 ভাগ 25 সেটা আগে আমাকে লিখে নিতে হবে। তার মানে এখানে লিখবো আমরা 32 বিয়োগ এই 34। এখন এই দুটাকে আমরা এই 23কে 25 দিয়ে ভাগ করে যা হয় সেটা এখানে লিখবো। তো 23কে 25 দিয়ে ভাগ করব, তার মানে এই দেখো 23 ভাগ হচ্ছে কত, এই 25। এই সমান সমান চাপ দেবে এখন, এই যে দেখো এই যে সমান সমান চাপ দিচ্ছি, এই যে অ্যান্সারটা পেয়ে গেলাম 0.92। তার মানে এইখানে এই যে 34-এর পরে যে গুণ সেটা এখানে দিলাম, আর এই দুইটা ক্যালকুলেশন করার পরে আমি পাইছি কত, 0.92। তো এখন আবার এই দুইটাকে আমি গুণ করব, তার মানে 32। এখন আছে বিয়োগ আর গুণ, তো বিয়োগ আর গুণ যদি থাকে দেখো এই গুণের সিরিয়াল আগে, তার মানে গুণটা করব আমরা 34 গুণ এই যে 0.92 পাইছি, এটাকে আমরা গুণ করব কত, 34 দিয়ে। তার মানে এখন আমি যে গুণ চাপ দিলাম, এরপরে কত লিখব, 34 মানে কি এই যে 3 4। এখন আমি এই যে এখানে সমান চাপ দিচ্ছি, এই যে দেখো সমান চাপ দিলাম, এখন এই যে এখানে কত পেলাম, 31.28। 31.28। তো 32 থেকে যদি 31.28 বাদ দেই তখন কত হয় দেখো, এই যে 32 আগে তুললাম, 32 বিয়োগ হচ্ছে 31.28। দেখো এই যে 31.28 কিন্তু লিখছে। আবার দেখাই তোমাদেরকে, এই যে 32 আগে লিখলাম 32, এখন আমরা বিয়োগ চাপ দেব, এই যে এখানে বিয়োগ উঠলো, বিয়োগ কত, 31.28। তো এখন আমি এই যে সমান চাপ দিচ্ছি, দেখো এই যে সমান চাপ দিলাম 0.72, এই যে 0.72, এটাই হবে উত্তর। তো এটা আমরা যে এখানে লিখে দিচ্ছি 3 নম্বরে 0.72, 3 নম্বরের উত্তর। এরপরে দেখো 4 নম্বর ম্যাথটা করব। তো 4 নম্বর ম্যাথে কি আছে, ম্যাথটা আগে তুলি। 4 নম্বর 1170, তারপর হচ্ছে ভাগ 1170 ভাগ আছে 26, বিয়োগ হচ্ছে 1.6 গুণ 2.5 গুণ হচ্ছে 10 বিয়োগ হচ্ছে 4.8। এটা যাবে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, এই প্রথম বন্ধনের ভিতরে। তারপর আছে কি গুণ হচ্ছে 5, মানে এই ফার্স্ট ব্র্যাকেটের পরে কিন্তু তোমার এই যে গুণটা। তো এখন আমরা ব্রডম্যাথের নিয়ম অনুসারে আমরা জানি যে যদি ব্র্যাকেট থাকে সেই ক্ষেত্রে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হয়, পরে সেকেন্ড ব্র্যাকেট, পরে থার্ড ব্র্যাকেট, এই সিরিয়ালে যেতে হয়। তো এখানে যেহেতু সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট নাই, শুধু ফার্স্ট ব্র্যাকেট আছে, তো এই কাজটাই আগে করতে হবে। আবার ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে দেখো ভাগ আছে, গুণ আছে, যোগ বিয়োগ আছে, সব আছে। তো এখন আমরা তাহলে এইখান থেকে এই ভাগের কাজটুকু করব, মানে ভাগের কাজ আগে করব, এইখান থেকে এটা করব। আর দেখো এইখানে আছে বিয়োগ, এইখানে আছে বিয়োগ। তো আমরা চাইলে এইখানে ভাগের কাজ করে দেন এটা করতে পারি গুণের কাজ, অথবা এইখান থেকে ভাগের কাজ আর এইখান থেকে গুণের কাজ যদি করি সেটাও হয়।
মানে নিয়মটা হচ্ছে এরকম যে একই সাথে যোগ ভাগ আর গুণ একই সাথে করা যাবে না। যেহেতু এটা বিয়োগ সিম্বলের আগের অংশ, এইখানে আমরা ভাগ করব, আবার এইখানে আমরা গুণ করব, তো আমরা একসাথে এটা করতে পারি। তার মানে দেখো 1170 ভাগ হচ্ছে 26, এই যে 1170 লিখলাম, ভাগ হচ্ছে 1170 ভাগ হচ্ছে কত 26, তো এখানে পেলাম কত 45। তার মানে আমরা এইটুকুর অংশ লিখব কত 45, যে এইটুকুর অংশ শেষ। বিয়োগ এখন এই যে এই কাজটা করে ফেলি, যে 1.6 গুণ 2.5, 1.6 গুণ হচ্ছে 2.5 গুণ হচ্ছে 10, তাহলে এইখানে আসে 40। এই যে এই অংশটুকু 1.6 গুণ 2.5 গুণ 10, এখানে আসবে কত 40। তারপরে দেখো বিয়োগ আছে 4.8, তো এটা ছিল ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে, গুণ হচ্ছে 5। তো দেখো আমরা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে ভাগের কাজ করলাম, আর ভাগ আর গুণ যেহেতু আলাদা আলাদা ছিল, এই বিয়োগ বা যোগের মাধ্যমে যদি আলাদা থাকে তখন আমরা এই ভাগের কাজ আর গুণের কাজ একসাথে করে যেতে পারি, কিন্তু এই ভাগের অংশ আলাদা থাকতে হবে। আর যদি ভাগের পরে গুণ থাকতো তখন কিন্তু এটা পারতাম না। তো এখন দেখো 45 থেকে 40 যদি বিয়োগ করি, বা তারপরে সেটা থেকে আবার যদি 4.8 বিয়োগ করি, তাহলে কত পাই? তো আমরা দেখো এই 45 লিখলাম, তারপরে বিয়োগ, দেখো যে এখানে বিয়োগ লিখলাম, বিয়োগ হচ্ছে কত 40। যেহেতু দুইবার বিয়োগ আছে, তো আবার আমরা বিয়োগ চিহ্ন দিলাম, তো বিয়োগ আছে কত 4.8, এই 4.8 সমান সমান কত 0.2 আসছে। তো এইটুকু করলে আমার 0.2, এরপরে গুণ হচ্ছে 5। তো এটা চাইলে কিন্তু তুমি আলাদাও করতে পারো, মানে এই 45 থেকে একবার বিয়োগ করলা, মানে এরকম হয় বিষয়টা। দেখো 45 বিয়োগ হচ্ছে 40, এখানে তুমি সাথে সাথে বিয়োগ না দিয়ে এই সমান সমান দিয়ে ওই মানটা বের করেও নিতে পারো। তো সমান দিলাম, এই যে পাইছি কত 5, দেন আবার 5 থেকে বিয়োগ করবো কত 4.8, তারপরে সমান। তো এইভাবেও করতে পারো, অথবা যদি তুমি একবারেও করো যে 45 বিয়োগ হচ্ছে 40, যেহেতু আবার বিয়োগ আছে তো বিয়োগ দিলাম 4.8, তো এখন সমান সমান দিলে আমরা পেলাম কত 0.2, একই মান আসবে। তো 0.2 এর সাথে আমরা গুণ করব কত 5, তো এখন আবার গুণ চাপ দেব, গুণ 5, তাহলে দেখো কত আসলে 1। তার মানে এটার উত্তর হচ্ছে 1, এই যে 1, এটাই হচ্ছে তোমার 4 নম্বর ম্যাথের উত্তর। দেখো এই যে 4 নম্বরের এটার উত্তর কত 1। তো এখন দেখো আমরা 5 নম্বর ম্যাথটা করব। 5 নম্বর ম্যাথ আমি যেখানে তুলে রাখছি 1.2 গুণ 4.5, তো এখানে দেখো এই গুণ আছে, যোগ বিয়োগ এই ভাগ আছে। তো দেখো যেহেতু ভাগ আর গুণ পাশাপাশি নাই, এই কারণে আমরা এইখান থেকে ভাগের কাজটাও করে ফেলবো, আর এখান থেকে গুণের কাজও আমরা একই লাইনে করে ফেলতে পারি। তো এখন এই যে 1.2 গুণ 4.5 কত আসে, দেখো 1.2 গুণ হচ্ছে এই 4.5 সমান হচ্ছে কত 5.4 আসে। তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে 5.4 বিয়োগ হচ্ছে। তো এখন আমরা যে পরের যে অংশটুকু আছে যে 0.08 গুণ হচ্ছে 35, এইটা আমরা করব। দেখো এই দেখো এই যে দশমিক একবার চাপ 0.08 গুণ কত আছে, দেখো 0.08 গুণ আছে 35, এই 35 এখানে আসে কত 2.8, এইটুকু ক্যালকুলেশন করলে আসে 2.8। তো এখন আমরা ভাগ করব 0.872কে এই ভাগ করব 0.29 দিয়ে। তো আমরা একই সাথে নিয়ম ছিল কি প্রথমে ভাগের কাজ তারপরে গুণের কাজ, তো আমরা এটা এইখান থেকে গুণের কাজ বা এখান থেকে গুণের কাজ, এখান থেকে ভাগের কাজ একই লাইনে কেন করতে পারতেছি, কারণ এখানে বিয়োগ আর যোগ দ্বারা এইগুলো আলাদা আছে। আর যদি এমন হতো যে এইখানে ভাগ আছে এখানে গুণ আছে, তখন কিন্তু আমরা গুণ আর ভাগ একসাথে করতে পারতাম না, আগে ভাগ করতাম তারপরে গুণটা করতাম। তো এখন দেখো 0.087 ভাগ আছে কত এই 0.29 সমান সমান কত পাবো, এখানে 0.3 পাবো।
এই যোগটা এখানে নিয়ে আসলাম 0.3। তো এখন আমরা তার মানে এই 5.4 থেকে যদি আমরা 2.8 বিয়োগ করব, আবার তার সাথে 0.3 যোগ করি, তাহলে কত পাবো? দেখো এই যে 5.4, দেখো যেখানে লিখছি 5.4 বিয়োগ আছে কত? 2.8। দেখো যে এখানে 2.8 আছে, তার মানে বিয়োগ 2.8, তার সাথে আবার যোগ আছে কত? 0.3। তো এখন আমরা সমান সমান দিয়ে মানটা বেরও করে নিতে পারি, অথবা একবার দিতে পারি যে এরপর হচ্ছে কি এই যে যোগ কত? 0.3। এখন আমরা সমান সমান দেবো, সমান সমান দেখো 2.9, এখানে পেলাম কত? 2.9। তো এটাই হচ্ছে তোমার এই ম্যাথের উত্তর 5 নম্বরের। এটার উত্তর কি? 2.9। তো এই টাইপের তাহলে যে কোনো ম্যাথ যদি তোমাদের পরীক্ষা আসে, আশা করি তোমরা পারবা। তো এরপরে দেখো আরেকটা ম্যাথ দেওয়া আছে, এটা করে দেওয়া আছে, তারপরে তোমাদের বোঝার আছে বিষয়টা যে সেলিম এবং হাকিম দুই ভাইকে তাদের বাবা পৃথকভাবে টাকা দেয়। মানে সেলিম এবং হাকিম, মানে এই একজনের দুইটা ছেলে, সেলিম এবং হাকিম, তো দুই ছেলেকে সে টাকা দেয় আলাদা আলাদাভাবে। হাকিম প্রতি বছর 10,000 টাকা পায়, মানে হাকিম যে দ্বিতীয় যে ছেলে তাকে দেয় হচ্ছে প্রত্যেক বছর 10,000 টাকা দেয়। আর সেলিম যে প্রথম ছেলে তাকে প্রথম বছর দেয় 100 টাকা, কিন্তু দ্বিতীয় বছর থেকে সে পূর্বের বছরের দ্বিগুণ পায়। মানে প্রথম বছর যদি 100 টাকা দেয়, দ্বিতীয় বছর দিবে তাকে 200 টাকা, তারপর 3 নম্বর বছর দিবে তাকে 400 টাকা, মানে প্রত্যেক বছর তাকে ডাবল করে দিবে। মানে তাকে যদিও প্রথমবার 100 টাকা দিচ্ছে মাত্র, আর একে কিন্তু প্রথম বছরে দিচ্ছে একবারে 10,000 টাকা, কিন্তু তার 10,000 ফিক্সড, প্রত্যেক বছর এই 10,000 করেই সে পাবে। আর এখানে যদিও প্রথম বছর 100 টাকা, কিন্তু পরের বছর ডবল, তারপরের বছর তার আগে যা পাবে তার চেয়ে ডবল, এইভাবে করে প্রত্যেক বছর তার টাকার পরিমাণ বাড়তে থাকবে। তো এখন 10 বছর পর কে সর্বমোট বেশি টাকা পাবে? এখন 10 বছর পরে এই দুই ছেলের ভিতরে কে বেশি টাকা পাবে সেটা হচ্ছে আমাকে বের করতে হবে। তো প্রথমে দেখো 10 বছরে হাকিম যে পরিমাণ টাকা পেয়েছে তার যোগফল, মানে সে হচ্ছে হাকিম দেখো প্রত্যেক বছর 10,000 করে পায়, এটা বলেই দিছে যে হাকিম প্রত্যেক বছর 10,000 করে টাকা পাবে। তাহলে 10 বছরে সে এই 10,000-এর 10 গুণ টাকা পাবে, সেটাই লিখছে। 10 বছর হাকিম যে পরিমাণ টাকা পায়, যে এক বছরে পায় 10,000 টাকা, 10 বছরে তাহলে গুণ হবে 10, তার মানে সে 1 লক্ষ টাকা পাবে হচ্ছে 10 বছর পরে। সে টোটাল টাকার পরিমাণ হবে হাকিমের 10,000 টাকা। আর অপরদিকে সেলিম প্রত্যেক বছর পূর্ববর্তী বছর অপেক্ষা দ্বিগুণ টাকা পাবে। উদাহরণস্বরূপ প্রথম বছর পাবে সে 100 টাকা, দ্বিতীয় বছর পাবে 100 টাকার ডবল মানে 200 টাকা, তৃতীয় বছর পাবে 200 টাকার ডবল মানে 400 টাকা, চতুর্থ বছর এই 400 ডবল মানে 800 টাকা। এইভাবে করে সে প্রত্যেক বছর তার আগের তুলনায় ডবল পেতে থাকবে। তো দশম বছরে গিয়ে দেখো তার টাকার পরিমাণ কত হয়ে গেছে? 51,200 টাকা। তো এখন ক্যালকুলেটর ব্যবহার করে আমরা যদি যোগ করি এই তার 10 বছরের টোটাল টাকা, যে 100 যোগ 200 যোগ 400 যোগ 800 এভাবে যোগ করি, তখন সেই টাকার পরিমাণ পাবো হচ্ছে 1,02,300 টাকা। দেখো এই প্রথম হাকিম পাইছে কত? হাকিম পাইছে 1 লক্ষ টাকা, আর সেলিম পাইছে কত? 1,02,300 টাকা। তাহলে পার্থক্য কত হবে? পার্থক্য হবে যে 1,02,300 বিয়োগ হচ্ছে 1 লক্ষ। তো এখন 2,300 টাকা হচ্ছে পার্থক্য, তার মানে সেলিম হাকিম অপেক্ষা 2,300 টাকা বেশি পাবে। এই 2,300 টাকা সেলিম হাকিম অপেক্ষা বেশি পাবে। তো এটাই হচ্ছে এই ম্যাথের উত্তর। লাস্ট যে ম্যাথটা দেখো, একটি কাগজ 0.1 মিলিমিটার পুরু, যদি কাগজটিকে 10 বার ভাঁজ করা হয় তাহলে তার পুরুত্ব কত হবে? তো এটা একটু বোঝার বিষয় আছে। দেখো আমি দেখাই, এই যে এইটা একটা কাগজ, ধরে নিলাম এটা একটা কাগজ, এই কাগজের পুরুত্বই আছে এই 0.1 মিলিমিটার, এই কাগজের পুরুত্ব। এখন এই কাগজটাকে যদি আমি এরকম ভাঁজ করে ফেলি, মানে একটা ভাঁজ দিলাম, দেখো এই যে একটা ভাঁজ দিলাম না, এই যে এই কাগজটা, এই যে আছে কাগজটা, আমি এই যে এরকম একটা ভাঁজ দিলাম। তো একটা ভাঁজ যদি এরকম দিই তাহলে কাগজটা এখন 2 পরতা হয়ে গেল না? আগে ছিল 1 পরতা, এই যে 1 পরতা, এখন হয়ে গেল কি 2 পরতা। তো 2 পরতা কাপড় মানে কি, কাগজ মানে কি? তাহলে যে 0.1 মিলিমিটার ছিল 1 পরতার পুরুত্ব, একটা কাগজের পুরুত্ব। ভাঁজ করলে যেহেতু ডাবল হয়ে গেল, তার মানে এই 0.1কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে গুণ করি, তাহলে কিন্তু এক ভাঁজ দিলে তাকে আমরা 2 দিয়ে গুণ করলে এর পুরুত্ব পেয়ে যাব। এখন যদি আমরা একে আরেকটা ভাঁজ দিই, তার মানে এই আরেকটা ভাঁজ দিই, এখন আছে ধরো 0.1-এর দ্বিগুণ। তো এখন যদি এখান থেকে তাকে আরেকটা ভাঁজ এরকম দিই, তাহলে আগের যে পরিমাণ ছিল তার চেয়ে ডবল হয়ে গেল না?
দেখো এখন কিন্তু ডবল হয়ে গেল। এই একবার ভাঁজ দিলে 0.1-এর দ্বিগুণ হয়ে যায়, দুইবার ভাঁজ দিলে তারও দ্বিগুণ হয়। তার মানে এইভাবে যদি আমরা 10টা ভাঁজ করি, তার মানে তার পুরুত্ব হবে এই 0.1, এক ভাঁজ দিলে এই 2 দিয়ে গুণ করলে পাবো আমরা, এক ভাঁজ দিলে পাবো হচ্ছে 0.1-এর দ্বিগুণ, আর 2 ভাঁজ দিলে পাবো এইখানে যে পুরুত্ব আছে তাকে 2 দিয়ে গুণ করলে যা হবে 2 ভাঁজ দিলে সেই পুরুত্ব হবে। এখন যদি আমরা আরেকটা ভাঁজ করি, তার মানে আরেকটা 2 দিয়ে গুণ করবো, মানে বিষয়টা বুঝো যে 0.1 ছিল নর্মাল একটা কাগজের পুরুত্ব। এখন যদি আমরা একটা ভাঁজ করি, একটা ভাঁজ করলে এর দ্বিগুণ হয়ে যায় না, এই পুরুত্ব দ্বিগুণ হয়ে যায়, এই কারণে 2 দিয়ে গুণ করলাম। এটা হচ্ছে একটা ভাঁজ, এই যে এইটুকু হচ্ছে একটা ভাঁজ। এখন যদি আরেকটা ভাঁজ করি, তার মানে এই যে পরিমাণটা আছে তার ডবল হয়ে যায়, এই কারণে আবার 2 দিয়ে গুণ করলাম, এই গেল 2 ভাঁজ, আরেকটা 2 দিয়ে গুণ করলাম 3 ভাঁজ। তো এইভাবে আমরা 4 ভাঁজ গুণ করলে আরেকটা 2 দিয়ে গুণ করবো, তার মানে যত ভাঁজ করব ততটা 2 দিয়ে গুণ করব। যেহেতু 10 ভাঁজ খুব বলছে, তার মানে আমার 10টা 2 দিয়ে গুণ করতে হবে। এই যে 10টা 2 দিয়ে আমরা গুণ করবো, দেখো 1 2 3 4 5 6 7 8 9 10, 10 দিয়ে গুণ করতে হবে যদি আমরা এই 10 ভাঁজ করার পরে যে পুরুত্ব সেটা বের করতে চাই। তো এখন আমরা এই ক্যালকুলেটরের সাহায্যে এটা করব, যে প্রথম ছিল কি 0.1, এটাকে আমরা এই 2 দিয়ে গুণ করলাম 1 ভাঁজ, আরেকটা 2 দিয়ে গুণ করলাম 2 ভাঁজ, আরেকটা 2 দিয়ে গুণ করলাম 3 ভাঁজ, 4 ভাঁজ, 5 ভাঁজ, 6 ভাঁজ, 7 ভাঁজ, 8 ভাঁজ, 9 ভাঁজ, 10 ভাঁজ। এখন দেখো আমরা যা পাবো সেটাই হচ্ছে উত্তর। তো এখন পেলাম কত, 102.4, এই যে 102.4 মিলিমিটার, 102.4 মিলিমিটার। তার মানে আমরা যতটা ভাঁজ করব ততটা 2 দিয়ে গুণ করতে হবে, এটাই হচ্ছে নিয়ম। এই পুরুত্ব বের করার জন্য যদি বলে যে 20 ভাঁজ করলে কতটুকু পুরুত্ব হতো, তার মানে 20টা 2 দিয়ে গুণ করতে হবে। তার মানে যত ভাঁজ করতে বলবে আমি ততটা 2 দিয়ে গুণ করলেই আমি এটার অ্যান্সার পাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে তোমাদের এই 14 অধ্যায়ের 153 পৃষ্ঠার যে ম্যাথগুলো ছিল প্রত্যেকটা ম্যাথই আমি তোমাদেরকে সমাধান করে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই লাইক দেবে বা কমেন্টস করে তোমাদের মতামত জানাতে পারো। আর পরবর্তী ভিডিওতে আমরা এই পরের পৃষ্ঠার ম্যাথগুলো আলোচনা করব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।